This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের। সুতন্দ্রার সঙ্গী মিন্টু মণ্ডলের অভিযোগ, ক্রমে এফআইআর দায়ের। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার পর একদিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি নেই। আর এখানেই প্রশ্ন উঠছে পুলিশের বয়ান নিয়ে। পুলিশের দাবি, সুতন্দ্রাদের গাড়ি তাড়া করেছিল বাবলুর গাড়িকে, তাহলে বেপরোয়া গাড়ি চালানোর দায় হওয়া উচিত সুতন্দ্রার গাড়ির চালকের বিরুদ্ধে। কিন্তু পুলিশ সুতন্দ্রার চালক এবং সঙ্গীদের ছেড়ে দিয়েছে। অন্যদিকে এখনো বাবলুর খোঁজ পেল না পুলিশ। প্রশ্ন উঠছে, বাবলুর কোনো দোষ না থাকলে সে বাড়ি থেকে পালালো কেন? এটা একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটুক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এদিকে মৃত সুতন্দ্রার সহযাত্রী এই গোটা বিষয়টিকে নিয়ে কি বলছেন আপনাদের একবার শোনাই। ইভটিজিং কি হয়েছিল? আপনারা তো ছিলেন, আপনারা গাড়ি কি হয়েছে? কি চাপ হয়েছে? কি যেটা বলেছিলেন সকালে সেটাই কি? যা বলার যেটা সকালে বলেছিলেন সেটাই কি? যা বলার আমার কমেন্ট দেওয়া হয়ে গেছে বাস। না, আপনারা বলছেন যে আপনারা রাস্তায় কি কোনো পুলিশের গাড়ি ছিল না? একটা জেলা থেকে অন্য জেলা চেঞ্জ করছিলেন। কি হয়েছিল এটা বলে দিলেই তো হয়ে যায়। দাদা যেটা বলেছিলেন সেটাই বলুন না। ইভটিজিং কি হয়েছিল দাদা? ইভটিজিং হয়েছিল? একবার বলে দিলেই তো হয়ে যেত দাদা। একবার কথা বলে দিন চলে যাবেন। মানে যা বলার বিরক্ত করছেন। হ্যাঁ, তো আপনার বক্তব্যের উপরে আপনি চলে গেলে কি হয়েছে? পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু নিয়ে হাজারো প্রশ্ন, অসংখ্য বিষয় সামনে আসছে এবং ধোঁয়াশা কাটছে না। ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা। তরুণীর সঙ্গীদের অভিযোগ উড়িয়ে দাবি পুলিশ কমিশনারের। যদিও পুলিশের দাবি মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। কেন অভিযুক্তরা গ্রেফতার নয়? জাতীয় সড়কে মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। জাতীয় সড়কে অবাধে মদ্যপান চলে, রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তিনি একথাও বলছেন, কন্যাশ্রী রূপশ্রী চাই না, মেয়েদের নিরাপত্তা দিন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা। ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইভটিজিং বলা আছে এবং আমাকে যখন বলেছে তখন ইভটিজিংই বলেছে। তাহলে ইভটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত। গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে বলুন তো? তখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে, আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে। আমি একটাই জিনিস চাই, তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। ওপেন টু অল যে মদ চলছে এটি বন্ধ করা হোক, নাহলে আমার আপনার প্রত্যেক ঘরের মেয়ে নিরাপদ নয়। মেয়েরা এখন চাকরি করবে, মেয়েরা বাইরে যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অনেক কিছু করবে। মেয়েরা আর এখন সে আমাদের মতো ঘরে বসে থাকার মানসিকতা নয়। কেনই বা মানসিকতা থাকবে? তারা পড়াশোনা শিখছে, তারা অনেক কিছু শিখছে।
তাদের জন্য এত শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাহলে তারা কেন ঘরে বসে থাকবে শুধু ওই কটা মানে অসভ্য ছেলের জন্য আর এই মদের জন্যে? মদটা ইমিডিয়েট বন্ধ হোক। বারবার এই একই ঘটনা ঘটছে, বারবার একই ঘটনা ঘটছে। অন্য স্টেটে তো, অনেক স্টেটে তো মদ বন্ধ হয়ে গেছে, কেন মদটা বন্ধ করা হচ্ছে না? এইভাবে ওপেন মদ খাচ্ছে, এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে, এটা হতেই পারে। আমি তো এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না? এত ঘন্টা পেরিয়ে গেল, যখন এই কেসটা পরিষ্কার ক্লিয়ার, আমি এতবার বারবার করে প্রত্যেককে বলছি, তাহলে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কেন পুলিশ প্রোটেকশন নেই? আমরা যখন থানায় গেছি লাখো লাখো পুলিশ, তাহলে এত পুলিশ করে কি? থানায় বসে থাকে? সুতন্দ্রার মৃত্যু 36 ঘন্টা পার, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, এখনো গ্রেফতারি শূন্য। সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু যাদবী। খবর সূত্রের অভিযুক্ত বাবলুর বাড়িতে পুলিশ। গাড়ি ধাওয়া করা নয়, রেষারেষির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি, দাবি করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। কোথায় জাতীয় সড়কের নিরাপত্তা ওয়াচ টাওয়ার থাকলেও নেই নজরদারি? খুলে ফেলা হয়েছে সিসি ক্যামেরার কানেকশন। এদিকে বর্ধমান আর ঠিক উল্টো দিকে দুর্গাপুর, 19 নম্বর জাতীয় সড়ক। সিসি ক্যামেরা আছে এখানে। আমরা অনেকটা রাস্তা যাওয়ার পরে এখানে সিসি ক্যামেরা দেখতে পেলাম, আর একটা দেখতে পেলাম ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হওয়ার কথা। ওয়াচ টাওয়ার, এখান থেকে নজরদারি চালানো। চেয়ার খালি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ঠিক মাথায়, যেখান থেকে নজরদারি চালানো হয়, আমরা সেখানে আছি। এখানে একটা চেয়ার আছে, এখানে একটু কোণে আসতে বলবো, একটু কোণটা দেখুন। একটা টুপি আছে, এই টুপিটা বোধহয় পুলিশ কর্মীরা ব্যবহার করে থাকেন। টুপি আছে, চেয়ার আছে, পর্দা আছে, আর মানুষ নেই। এখানে কোনো মনিটর নেই, এখান থেকেই নজরদারি চালানো হয়। কেমন নজরদারি চলে সেটাই ছবিটাই বলে দিচ্ছে। এটা তো দিনে, রাতে কি থাকে এখানে কাউকে প্রশ্ন করার জন্যও পাইনি। পুলিশের দাবি নজরদারি চলে, আর যদি নজরদারি ঠিক মতোই চলে তবে 20 কিলোমিটার সুতন্দ্রারা আসার পরেও তাদেরকে একটা গাড়ি ধাওয়া করলো, দুর্ঘটনা হলো, মৃত্যু হলো, এই দায় নেবে কে? ক্যামেরায় সোমনাথের সঙ্গে জয়ন্ত, TV9 বাংলা। সুতন্দ্রার মর্মান্তিক মৃত্যু, তরুণী চন্দননগরের বাড়িতে গেল রাজ্য মহিলা কমিশন। পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। সুতন্দ্রার বাড়িতে গিয়েছেন মেয়র রাম চক্রবর্তীও। সুতন্দ্রার মৃত্যুতে শোকাহত তিনি, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাস্তা দিয়ে মদ খেতে খেতে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে? এটা কি? এটা কি? এটা কি? মানে কোথায় বাস করছি? আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা, তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে। কেউ তো এখন ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে একটা ভোগ্য বস্তু। মেয়ে মানেই সে বুড়ো হোক, বুড়ি হোক, বাচ্চা 6 মাসের বাচ্চা হোক, তার উপর অত্যাচার চলছে। এটা কোথায় আছি আমরা? তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলে সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না। তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তাই সে এই কাজটা করতে পেরেছে। এবং কোনো বে এলাকার লোক এসে কিন্তু এটা করবে না।
আজকে চন্দননগরের লোক পাবলিক গিয়ে কিন্তু কলকাতায় এটা করবে না, লোকাল পাবলিকই করছে নির্ঘাত। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন, আর হচ্ছে মেয়েদের নিরাপত্তা দিন। আমরা কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, হেনশ্রী, ঢ্যাকশ্রী আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা চাই মেয়েদের নিরাপত্তা। আর যাই ঘটনা ঘটুক না কেন, পুলিশের কাছে কমপ্লেন লজ হয়েছে, আমরাও চাই সঠিকভাবে এর সত্যাসত্য অনুসন্ধান হোক, ওটা তদন্ত করে বেরিয়ে আসুক যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই একটা প্রাণ তাকে বিসর্জন দিতে হবে। সাপ্রেস করার কোনো অর্থ আছে বলে আমরা মনে করতে পারছি না, বা আমার মনে হয় না। সঠিকভাবে তদন্ত হয়ে উঠে আসুক কাজের গাফিলতিতে বা কিসের গাফিলতিতে বা কিসের রচনায় আজকে এই ধরনের একটা ঘটনা ঘটলো। যে কোনো ভাবই হোক তাদের পরিবারটার পাশে থাকার কথা যখন আমরা বলছি, এটা নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আগামী দিন আমরা করব। সুতন্দ্রার মৃত্যুর পর প্রায় 42 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো গ্রেফতারি শূন্য। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। TV9 বাংলার খবরের জের অবশেষে মালদার রশিদাবাদ পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, TV9 বাংলার খবরের জের অবশেষে মালদার রশিদাবাদ পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুনকে। এই লাভলিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, তৃণমূল পরিচালিত মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে অপসারণ করলেন মহকুমা শাসক। লাভলি খাতুনের পঞ্চায়েতের সদস্যপদ বাতিল করা হয়েছে। বাংলাদেশ থেকে এসে বাবার নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড বানানো হয়, জাল ওবিসি সার্টিফিকেট তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওপার থেকে আসার 8 বছরের মধ্যে এপারের শাসক দলের জনপ্রতিনিধি লাভলি খাতুন। ভেবে দেখুন, ওপার বাংলার একজন প্রতিনিধি মানুষ এখানে এসে একেবারে শাসক দলের জনপ্রতিনিধি হয়ে গেলেন। অবশেষে পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হলো লাভলি খাতুনকে। আপাতত রশিদাবাদ পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধানকে। লাভলি খাতুনকে তার পদ থেকে অপসারণ করার পর রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া আপনাদের শোনাব। দায়িত্ব তো লাভলির না, চোর তো চুরি করবেই। পুলিশের ভূমিকায় যাদের ছিল, যাদের চোর ধরার কথা, তাদের ভূমিকা কোথায়? কেন রাজ্য সরকার যদি অ্যাকসেপ্ট করেই নিল, মিথ্যে ভাবে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, তাহলে যারা তাকে নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কি? যখন জানাজানি হয়েছে তারপরে সরিয়েছে, সব জেনে শুনে বসিয়েছে, যখন জানাজানি হয়েছে সরিয়েছে। অর্থাৎ অপরাধকে, অন্যায়কে মদত দিয়েছে এই তৃণমূল পার্টি আর তৃণমূলের সরকার। এখন দেখছি বাজারে সব জানাজানি হয়ে গেল, এখন এটা শাস্তি নয়, জাস্ট নিজেদের মুখ রক্ষা করার জন্য এটাকে ধামাচাপা দিতে, এটা আরেকটা অপকৌশল। এইভাবে বাংলায় আর কত মিথ্যা লুকিয়ে আছে সেটা আমাদের জানা নেই, হয়তো আগামী দিনে আরো অনেক বড় বড় মিথ্যা আমাদের জানতে পারবো। কিন্তু এইগুলোকে আমি মনে করি যে এটা দেশের সঙ্গে, এই দেশের যে সংবিধান, দেশের পঞ্চায়েতের যে ব্যবস্থা, আমাদের দেশের নাগরিকরা সব মিলিয়ে আজকে খুব বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে এইসব বিষয়। লাভলি খাতুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়েছেন, তারপরে প্রধান হয়েছেন, তার মাথায় সমিতি তৃণমূলের, তার মাথায় জেলা পরিষদ তৃণমূলের, তার মাথায় পঞ্চায়েত দপ্তর সরকার তৃণমূলের। ফলে একটা একেবারে লাইন ধরে কার্যত ওপরে তৃণমূলের নেতারা তাদের সবার জ্ঞাতার্থে এবং নলেজে প্রধান হয়ে গেলেন, বাবার নাম ভাঙিয়ে, মানে বাবার নাম বদল করে দিয়ে। আর কত দুর্নীতির অংশীদার তৃণমূল হবে। 2014 পানিহাটিতে পিটিয়ে খুনের মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন। তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের।
2014 সালে মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে খুন করা হয়। 11 বছর পর গত সপ্তাহে তৃণমূল কাউন্সিলর তারক গুহকে গ্রেফতার করে পুলিশ। আজ সেই মামলায় পানিহাটি তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ মোট 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। 2014 সালে পানিহাটিতে 11 নম্বর ওয়ার্ডে এক শম্ভু চক্রবর্তী নামক এক যুবককে পিটিয়ে মারার খুনের অভিযোগে আজ সাজা ঘোষণা করলো ব্যারাকপুর আদালত। আর সেই সাজা ঘোষণা হলো খোদ কাউন্সিলর পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তারক গুহ সহ আরও 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। এই ঘটনায় ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু। খুশি এই ঘটনায়, এই বিচারে খুশি শম্ভুনাথ চক্রবর্তীর স্ত্রী এবং তার পরিবার। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। মেদিনীপুরে সমবায় ব্যাংকে ভোটের মনোনয়ন ঘিরে ধুমধুমার সম্মুখ সমরে তৃণমূল CPM নেতা কর্মীরা। পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নমিনেশন ঘিরে তৃণমূল CPM খণ্ডযুদ্ধ। মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন, সমবায় ব্যাংকে ভোটের মনোনয়ন ঘিরে এই ছবি উঠে আসে। অযাচিতভাবে মানে CPM এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। CPM এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে। স্বৈরতান্ত্রিক কায়দায় দল বেঁধে ছুটে আসলো, আমাদের একজন মাথা বেঁধেছে, হসপিটালে নিয়ে গেল। আমার ধারণা পিপিসি ব্যাংকে লুট হয়েছে 5 বছরে, সেই আতঙ্কে ওরা যেভাবে ক্ষমতায় যেতে চাইছে। সরকারি গাড়ি তেল চুরি, জেলা পরিষদের সভাধিপতির প্রায় 3 লক্ষ টাকা তেল চুরির অভিযোগ তুলছে কংগ্রেস। ভুয়ো স্লিপ ইস্যু করে 3 লক্ষ টাকা লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। কম্বলের টেন্ডারের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ, হাত শিবিরের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে আজব সাফাই তৃণমূল নেতার। 3 লাখ থেকে 4 লাখ টাকা সামান্য, 30 থেকে 40 লক্ষ টাকা হলে আসবেন আজব সাফাই সভাধিপতি রুবিয়া সুলতানার। এর আগেও একবার কলকাতার 5 হোটেলে থেকে বিতর্কে জড়ান জেলা পরিষদের সভাধিপতি, পরে সেই টাকা ফেরতও দেন তিনি। এবার গাড়ির তেল চুরির অভিযোগ উঠল রুবিয়া সুলতানার বিরুদ্ধে। আমার ঊর্ধ্বতম নেতা নেত্রী যদি গরু চুরির টাকা গিলতে পারে, কয়লা চুরির টাকা গিলতে পারে, তাহলে আমি তারা তেল চুরি কেন করতে পারবো না? এইটুকু তো তার নৈতিক একটা দায়িত্ব আছেই। তারা যদি করতে পারে তাহলে আমিও করতে পারি। অর্থাৎ চোরের ঘরে বাস করবো আর চুরির লেবেলটা পিঠে ছাটাবো না, এটা কেমন ধরনের কথাবার্তা? টেন্ডার নিয়েও দেখেছেন ব্যাপক দুর্নীতি। এই ধরনের সভাধিপতির এবং সহ যে সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন তাদের ইমিডিয়েট পদত্যাগ করে দেওয়া উচিত। আর যারা বলছে আমাদের মেম্বাররাই বলছে, তো আমাদের মেম্বাররা যারা বলছে, দেখুন একটা জনপ্রতিনিধি হতে গেলে বা একজন যে দায়িত্বে থাকে তাকে কোনো না কোনো বিষয় কিছু একটা থাকে অফিসে বা অফিসের ভেতরের হোক, তাদেরকে অনেক জিনিস যেগুলো আপনাদের সামনে আমরা প্রকাশ করতে পারি না। তো এই জেলা পরিষদে কোনো দুর্নীতি নেই। কেউ যদি আপনাদেরকে বলার চেষ্টা করে তাহলে আমরা বলবো যে তারা না জেনে যদি কেউ কোনো কিছু বলে তাহলে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। তার বিরুদ্ধে অভিযোগ, সে উত্তর দেবে অভিযোগের, আমরা কিছুর উত্তর। আমাদের কাছে কে কি বলছে বিরোধী লোক, আমাদের যারা বলছে আমাদের কাছে কাগজ দেখ, ডকুমেন্টস দেখ, তথ্য দেখ, প্রশাসনিক আধিকারিকরা আছেন, ডিএম সাহেব দায়িত্বে আছেন, উত্তর দিয়ে দেবেন, তারা দেখে নেবেন। অভিযোগ করলে হবে না, অভিযোগটা মুখে করলে হবে না, কাগজ দিয়ে আমাদের কাছে অভিযোগ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে একজন সভাপতি বলছি যে নিশ্চয়ই অভিযোগের তদন্ত হবে, ব্যবস্থা হবে। সভাধিপতি ইনস অ্যান্ড আউটসটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি না। কোনো মেম্বার তারা কিন্তু কাগজ কলম কি আছে তারা দেখছে না, সরকারি আধিকারিকরা দেখছেন, সভাপতি দেখছেন, কর্মাধ্যক্ষরা আছে দেখছেন। হ্যাঁ, অতএব কারোর যদি অভিযোগ থাকে লিখিতভাবে দেবে।